আমরা আমাদের কাজের কৌশল পরিবর্তন করেছি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। আব্বাসীয় খলিফা, উমাইয়া খলিফা, খেলাফতের যুগ, পরিশেষে আমরা তো ওসমানী খেলাফতের একটা বিশাল সময় আমরা পার করেছি। মহান আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শটাই হচ্ছে আমাদের কাছে মডেল। জি। তার আদর্শ যে ব্যক্তি অনুসরণ করবেন, যে দেশ যতটুকু অনুসরণ করবেন, অতটুকুই আমাদের আদর্শ। আমাদের সামনে কোনো ব্যক্তি মডেল নয়, কোনো রাষ্ট্র আমাদের মডেল নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। প্রিয় দর্শক, আজ আমরা স্টুডিওতে উপস্থিত আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন, এজন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাকেও স্বাগতম, মোবারকবাদ। মাই টিভিকে এবং দেশবাসীকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জামায়াত ইসলামী নামের যে দলটি, সেই দলটি 1941 সালে ব্রিটিশ যে শাসন ছিল সেই ব্রিটিশ শাসনে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে পাকিস্তান এবং বাংলাদেশ, সেই প্রেক্ষাপটে প্রায় 100 বছর ছুঁই ছুঁই করছে এই দলটি। এই দলটির এই দীর্ঘ পথ চলায় কিন্তু রয়েছে অনেক আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আলোচনার বিষয় নির্ধারণ করেছি জামায়াতের রাজনৈতিক ভাবনা। আমরা প্রথমেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই সেটি হচ্ছে, এটি দর্শকদেরও অনেক সময় প্রশ্ন থাকে, সেটি হচ্ছে জামায়াত ইসলামী তো জনগণের ম্যান্ডেট নিয়ে বা রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই রাষ্ট্রে ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র বা খেলাফতের মতো করে প্রতিষ্ঠা করতে চান। আপনি এর আগে বাংলাদেশের সংসদেরও প্রতিনিধিত্ব করেছেন, সংসদ সদস্য আপনার এলাকা থেকে ছিলেন। তো আমি প্রথমেই দল সম্পর্কে একটু জানতে চাই, জনগণ যেটি জানতে চায় তা হচ্ছে যে জামাত ইসলামী আসলে কোন দলকে অথবা কোন দেশকে মডেল হিসেবে ধরে আগাতে চায়, যে এরকম কি কোনো দেশ আমাদের সামনে আছে বা দল আছে যেটিকে আমরা মডেল হিসেবে দেখতে পারি আপনাদের রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসলে জামায়াত ইসলামী মডেল হচ্ছে একমাত্র মহান আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শটাই হচ্ছে আমাদের কাছে মডেল। জি। তার আদর্শ যে ব্যক্তি অনুসরণ করবেন, যে দেশ যতটুকু অনুসরণ করবেন, অতটুকুই আমাদের আদর্শ। আমাদের সামনে কোনো ব্যক্তি মডেল নয়, কোনো রাষ্ট্র আমাদের মডেল নয়। আমরা প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তিনি একটি কল্যাণ রাষ্ট্রের, একটি ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ সমাজ এবং রাষ্ট্রের যে ধারণা দিয়ে গিয়েছেন। কোরআন মজিদে আল্লাহ তাআলাও মানুষের সুবিচারের জন্যে, ইনসাফের জন্যে, মুক্তির জন্যে, কল্যাণের জন্যে, দুনিয়ার দুঃখ কষ্ট দুর্ভোগ থেকে বাঁচার জন্যে একটা ইসলামী সমাজ, একটা সোসাইটি, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা কোরআন মজিদে দিয়েছেন। প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 বছরের রাষ্ট্র শাসনের যুগে তারই আদলে তিনি সেখানে সমাজ পরিচালনা করেছিলেন। ফলে ওটি হচ্ছে আমাদের মডেল। এবং আমরা মনে করি যে পৃথিবীতে হতে পারে কোনো ব্যক্তি সে আদর্শ পুরা মানলেন না, কিছু অংশ মানলেন, ব্যাস অতটুকুই তিনি ইসলামের পথে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকলেন। ফলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো ব্যক্তিকে আমরা কোনো মডেল মনে করি না। একমাত্র অনুসরণযোগ্য আদর্শই হচ্ছে আল্লাহর প্রিয় নবী। আল্লাহ তাআলার কোরআন মজিদে এটা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জি। আল্লাহ তাআলা রসুলকে একমাত্র উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। হি ইজ ওনলি দ্য মডেল ফর দ্য নেশন, ফর উম্মাহ। নিশ্চয়ই তাকে সে মডেল দিয়েছেন, আল্লাহ কোরআন রেখে গেছেন, রাসূলের হাদিস আছে। তো 15 বছর আগে সেই মহামানব পৃথিবীর থেকে চলে গেছেন আল্লাহর কাছে। 1500 বছর আগে। তো সেই 1500 বছর, এই 1500 বছর ধরে নিশ্চয়ই পৃথিবীর কোথাও না কোথাও তো সেই মডেলের কিছুটা হলেও রাষ্ট্র বিনির্মাণ হয়েছে। অথবা এখনকার পৃথিবীতে এরকম এই যে জামাত যে আদর্শ নিয়ে আগাচ্ছে, যে মডেলে আগাচ্ছে, সেই মডেলে কি পৃথিবীর অন্য কোনো জায়গায় দল পরিচালিত হচ্ছে বা রাষ্ট্র পরিচালনার কাছাকাছি কোনো দল গিয়েছে? শতভাগ রাষ্ট্র বা সমাজে সেই আদর্শের পুরা অনুসরণে কোনো রাষ্ট্র চলছে বলে আমাদের কাছে দৃশ্যমান নয়।
তবে অনেক রাষ্ট্র, অনেক সমাজ আছে যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, রাষ্ট্রীয় আইনে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে ইসলামী বিধানের অনেক আইন বিধান হয়তো সেসব রাষ্ট্রে চালু আছে। তো যে রাষ্ট্রে যতটুকু চালু আছে ওটাই ইসলামের মডেল। কিন্তু 100% পৃথিবীর কোনো রাষ্ট্রে এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আমরা দেখেছি খোলাফায়ে রাশেদিনের যুগ, 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ রসুলের রেসালাতের আদলে তারা খেলাফত পরিচালনা করেছেন এবং সেই খলিফার পরবর্তীতে আব্বাসীয় খলিফা, উমাইয়া খলিফা, খেলাফতের যুগ, পরিশেষে আমরা তো ওসমানী খেলাফতের একটা বিশাল সময় আমরা পার করেছি। তো সেই সব সময়ে রাষ্ট্রীয় আইন বিধান, ফৌজদারি, দেওয়ানি, নানান বিধিবিধানে, পারিবারিক আইনে কিন্তু ইসলামের শাসন অনুশাসন কিন্তু অনুসরণ করা হয়েছে। কিন্তু দেখা গেছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোনো কোনো স্থানে শতভাগ সেটা হয়তো প্রতিপালিত হয়নি। তবে কম্পারেটিভলি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যখন সেই আদর্শের অনুসরণ হয়েছে, তখন রাষ্ট্রে মানুষ এবং জাতি সেখান থেকে কল্যাণ পেয়েছে। এবং আমরা মনে করি যে আমরা চেষ্টা করব যে খেলাফত আলা মিন হাজিহিন নবুয়া, হাদিস শরীফে যেটা বলা হয়েছে, তার আদলে খেলাফতের আদর্শের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করা, যে রাষ্ট্র গঠিত হলে পরে সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে সব মানুষ সেখান থেকে কল্যাণ পাবে। এটা যে শুধু মুসলিমদের কল্যাণ হবে এই রাষ্ট্রে, নট দ্যাট। আল্লাহ তাআলা কোরআনে পড়েছেন যে হুদাল্লিন নাস, আল্লাহর এই বিধানটা, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশন, এই শাসনতন্ত্রটা হচ্ছে ফর দি হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব সভ্যতার জন্য। এখানে সূর্য যেমন সবাইকে আলো দিয়ে আলোকিত করে, বাতাস থেকে সবাই যেমন সেবা নেয়, আল্লাহর এই বিধান সব ধর্ম, বর্ণ, বিশ্বাসী অবিশ্বাসী সবাই কিন্তু এই বিধান থেকে কল্যাণ পেতে পারে। তো সেরকম একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি। এবং প্রকৃতপক্ষে ইসলামের কল্যাণ রাষ্ট্রটা কিন্তু শুধু ক্ষমতার পরিবর্তন নয়। মানুষ মনে করে জামাত ইসলামী এত বছর চেষ্টা করছে, সংগ্রাম করছে, ফ্রম 41 প্রায় শতাব্দী কাছাতে লাগলো, অথচ সফলতার মুখ তো দেখলো না। এটা একটা কোশ্চেন। কিন্তু মানুষের কাছে আমরা এটা বোঝাবার চেষ্টা করি যে ইসলামী বিধিবিধানের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান অর্থ এই নয় যে শুধু রাষ্ট্রের শাসক বদলে গেলেই সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, নট দ্যাট। এই রেভুলেশন, এই পরিবর্তনের অর্থ হলো দুইটা জিনিস। একটা হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন হতে হবে, মানুষের কাজের পরিবর্তন হতে হবে। চিন্তা এবং আমল এবং চরিত্র, এই পরিবর্তনের অর্থই হচ্ছে ইসলামিক রেভুলেশন। মানুষ যে যত অনাচার, পাপাচার, দুঃখ, কষ্ট, অসততা, মানুষের দুর্ভোগের কারণ হয় মানুষের যেসব স্বভাব, চরিত্র, আচরণের কারণে, এই চরিত্রটা পরিবর্তন হচ্ছে কিন্তু ইসলামের মূল টার্গেট। এইটার জন্য তো সময় লাগে। একটা সমাজের গ্রাসরুট থেকে মানুষের কাছে সেই দাওয়াতটা দিতে হয়। আগে তার চিন্তার পরিবর্তন, তার বিশ্বাস, তার ফিলোসফি, দর্শনের পরিবর্তন করতে হয়। তারপরে আবার তার আলোকে তার জীবন গড়তে হয়, তার পরিবার গড়তে হয়, তার সমাজ গড়তে হয়, তার রাষ্ট্র গড়তে হয়। ইট উইল টেক টাইম। আর আমরা তো চলছি একটা স্রোতের বিপরীতে। গোটা সমাজটা হচ্ছে একটা জাহেলিয়াতের পশ্চিমা সভ্যতা, পাপাচার, অনাচার, দুঃখ, কষ্ট এবং মানুষের চিন্তা প্রসূত মতবাদ কখনো মানুষের কল্যাণ দিতে পারে না। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী মানুষ কিন্তু এই মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, ইডিওলজিতে চলতে অভ্যস্ত হয়েছে। আর আমরা বিশ্বাস করছি যে না, নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া যে কিতাব, যে বিধান, এটি হচ্ছে একমাত্র নির্ভুল জ্ঞানের উৎস। তো তার ভিত্তিতে আমি যখন এটা করতে যাব, সেই আলোকে মানুষকে তো তৈরি করতে হবে। মানুষ একটা স্রোতে চলছে, দীর্ঘদিনের অসভ্যতা, বর্বরতা, ক্ষুধা, দারিদ্র, দুর্ভোগ, মানবতার অবিরাম রক্তক্ষরণ চলছে। এটাকে কাউন্টার করে আমি আর একটা নতুন আদর্শের আলোকে নিয়ে যেতে চাই। এটার জন্য মানুষের চিন্তা, চর্চা, ফিলোসফির, বিশ্বাসের পরিবর্তন, তারপরে তার জীবনের চরিত্রের পরিবর্তন। সে কারণে আমরা মানুষের কাছে যাচ্ছি, বোঝাচ্ছি। যারা এটাকে পছন্দ করছেন তারা এই দাওয়াতকে কবুল করছেন। আমরা আশা করি সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি এই মহাসত্যটা বুঝতে পারে, তো এখানেও কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতেই সরকার পরিবর্তন হয়ে এখানেও কিন্তু সেই ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। জি, সেটি আপনাদের প্রত্যাশা এবং সেটি থাকতেই পারে প্রত্যাশা। কিন্তু আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সময় লাগবে। সেই সময়টি তো প্রায় 100 বছর হয়ে গেল, বাংলাদেশ প্রতিষ্ঠাও হয়ে গেল 5 দশকের বেশি। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, জামাত
যখন প্রতিষ্ঠা হয় কাছাকাছি সময় মিশরে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠিত হয়েছিল ইমাম হাসানুল বান্নার নেতৃত্বে। সেখানে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু সেই দল বিভিন্ন পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। আবার সাম্প্রতিক সময় তুরস্কের এরদোগানের সেই শাসনকেও আপনারাই আপনাদের বক্তব্যে বলেছেন যে তারা সেই ইডিওলজি চলে বিভিন্নভাবে এসে রাষ্ট্র ক্ষমতা এবং এখনো পরিচালিত করছে। এরদোগানের দল গঠনের যে জায়গায় আমরা দেখতে পারলাম, আব্দুল্লাহ গুল এবং এরদোগান একে পার্টি প্রতিষ্ঠা করে 2001-এ 2002 সালে তার 34% ভোট পেয়ে বিজয়ী হয়। 2003 সালে প্রধানমন্ত্রী হন তিনি এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তারা মানুষকে কিভাবে জয় করতে পারলো? সেক্ষেত্রে কি আপনারা নেতৃত্বে যারা আছেন তারা কি মানুষের কাছাকাছি নিয়ে যেতে পারেননি, নাকি জন আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি দিতে পারেননি? না, উই আর ট্রাইং। আমরা চেষ্টা করছি এক একটা দেশের আর্থসামাজিক পরিবেশ, মানুষের মন মানসিকতা, মনন, চিন্তা, শিক্ষা, সভ্যতার কারণে কিন্তু মানুষের কাছে মানুষের একটা আদর্শের দাওয়াত গ্রহণ করার বিষয়টা কিন্তু কিছুটা নির্ভরশীল। কারা কতটা আগে কত দ্রুত পৌঁছাতে পারলো, আবার অনেকে চেষ্টা করেও মানুষের কাছে সেটাকে অ্যাকসেপ্টেবল করে গ্রহণযোগ্য করতে পারলো না। এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা স্বীকার করি, তবে আমরা চেষ্টা করছি। এবং এখানে আমাদের সামনে অনেকগুলো প্রতিবন্ধকতা বিভিন্ন সময় ফেস করতে হয়েছে এবং আমরা সেই চ্যালেঞ্জগুলো ফেস করেই কিন্তু মানুষের কাছে আমরা ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মানুষের জন্য ইসলামের যে সৌন্দর্য, যে বিউটি অফ ইসলাম, এটা মানুষের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করছি। তবে আমরা কম্পারেটিভলি আমাদের স্টাডিতে দেখি যে আগের চেয়ে ক্রমাগত মানুষ তো সব কিছু দেখলো, সমস্ত মতাদর্শ, সমস্ত শাসন, সমস্ত নেতৃত্ব পরীক্ষিত হয়েছে বাংলাদেশের পলিটিক্সের কনটেক্সটে। এখন তারা একটু ইসলামের সুশাসনের দেখার অপেক্ষায় কিন্তু তারা আছে। তবে আমরা যদি খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের মধ্যে যে সাড়া দেখছি, আমরা আশা করছি সময় একটু লাগতেই পারে। এবং আসলে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলার যে বিধান, এটা এমন নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে এমনভাবে নির্দেশ দিয়েছেন যে এত সালের মধ্যে, এত তারিখের মধ্যেই তোমাকে করতে হবে, নট দ্যাট। আমি চেষ্টা করব, এখানে এই কাজের মধ্য দিয়ে তো মানুষের কল্যাণও চাই আর আল্লাহরও সন্তুষ্টি চাই। যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করে যাব। আমরা চেষ্টা করছি, যদি আমাদের সময় আল্লাহ তাআলা কবুল করেন তো হতে পারবে, নাইলে নেক্সট জেনারেশন, আমাদের সন্তানরা এ কাজকে এগিয়ে নিয়ে যাবে। এবং এটার জন্য টাইমটা ফ্যাক্টর নয়, পরিবেশটা ফ্যাক্টর। চরিত্রটা আমরা কত পরিবর্তন করতে পারলাম। আজকে রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওই রাষ্ট্রপতির স্বভাব, চরিত্র, প্রশাসনিক কাঠামোতে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করবেন তাদের চরিত্রের বদল হলো না, শুধু ক্ষমতার বদল হলো, তাহলে কিন্তু সেটাকে আমরা ইসলামিক পরিবর্তন বলবো না। এই জন্য গ্রাসরুট থেকে সাধারণ মানুষের জীবন এবং সমাজের আদর্শগত পরিবর্তনের এই চেষ্টাটা কিন্তু খুব টাফ, খুব কঠিন কাজ। সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার্কি এবং মিশরের যে উদাহরণ দিয়েছেন, সেখানে তাদের অনেক গণভিত্তি, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, মানুষের কাছে সেখানকার সেই আন্দোলনের নেতৃবৃন্দ যত দ্রুত পৌঁছাতে পেরেছেন, যত বিস্তৃতি তারা ঘটাতে পেরেছেন, ব্যাপক মাস পিপুলকে এই আন্দোলনের সাথে তারা অ্যাকোমোডেট করতে পেরেছেন। আমরাও তাদের সেই সোশ্যাল ওয়ার্ক থেকে, মানুষের কাছে যাওয়ার, জনবান্ধব হওয়ার, সেখান থেকে আমরাও কিন্তু সেই আন্দোলনের জন্য অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা আমাদের মধ্যে সেই পর্যালোচনাগুলো করি এবং জামাত ইসলামী আজ থেকে 10-20 বছর আগে যে জামাত ইসলামী ছিল তার থেকে অনেক জামাত ইসলামী কিন্তু পরিবর্তন হয়েছে। আমাদের কাজের পলিসি, আমাদের সংবিধান, আমাদের কর্মকৌশল, আমাদের দৃষ্টিভঙ্গি, জ্ঞান, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিকে ধারণ করে চলমান এবং বিদ্যমান সমাজের সমস্ত চাহিদাকে ধারণ করার ক্ষমতা নিয়েই কিন্তু জামাত ইসলামী একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। জি, আপনি প্রতিবন্ধকতার কথা বলেছেন, কিন্তু প্রতিবন্ধকতাগুলো কি কি সেগুলো বলেননি। আমরা আমাদের দর্শকদের দু একটা বিষয় যারা মনে করে যে জামাতের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির যে জায়গায়, সেগুলো হয়তো প্রতিবন্ধকতার জায়গায় আসতে পারে। একটা হচ্ছে যে আপনি ইসলামী সুশাসন বলেছেন, আর একটা হচ্ছে যে সুশাসনের সাথে জামাতের সম্পৃক্ততা বলেছেন। সেক্ষেত্রে জামাতের সম্পৃক্ততার সাথে একটা বিষয় সবসময় ৭১ আসে এবং ৭১-এর যে প্রেক্ষাপট, সেটি হয়তো জন আকাঙ্ক্ষারকে জামাত ধারণ করতে পারেনি তখন, সেটি অনেকে মনে করেন। এটি আপনারা এখনো মনে করছেন কিনা, এবং এই ধারণ না করতে পারার কারণে তখন যে ক্ষয়ক্ষতি হয়েছে, শাহাদাত হয়েছে, রক্ত এবং যে বিষয়গুলো হয়েছে, সেটির জন্য আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক, অনেকে বলে থাকেন যে আনুষ্ঠানিক সরি কিংবা দুঃখ প্রকাশ আপনারা করছেন না, এটি একটি প্রতিবন্ধকতা কিনা, এটি আপনারা মনে করছেন কিনা? না, আমরা মনে করি 71 ইস্যুটাকে যে বারবার যারা টেনে আনার চেষ্টা করেন, এটা একটা রাজনৈতিক বিষয় ছিল, বিষয়টা মীমাংসিত
সেই সময়ের জামাত ইসলামীর সাথে তো আমরা সম্পৃক্ত ছিলাম না, অন্তত আমি বা এখন যিনি আমাদের আমিরে জামাত আছেন, আমরা তখন একেবারেই ছোট, স্কুল জীবনে আমরা পড়েছি। সেই সময় যারা এই আন্দোলন করেছিলেন, তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থায় তারা সেই সময় তাদের একটা রাজনৈতিক ভূমিকা তারা গ্রহণ করেছিলেন। পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণে রাজনীতিবিদরা সেই পর্যবেক্ষণে সেটাকে ভুল ঠিক রং রাইট বলবার অভিজ্ঞতা বা বলবার অধিকার সব সময় সব রাজনীতি থাকে, রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা। কিন্তু যে অভিযোগটা আনা হয় জামাত ইসলামের বিরুদ্ধে যে তারা যে সমস্ত ক্রিমিনাল অফেন্স করেছেন বলে বলা হয়, ইতিহাসে এটা কখনো প্রমাণিত নয়। সেই কারণে আমরা আমাদের কাজের কৌশল পরিবর্তন করেছি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। ৭১ সালের মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের সংবিধানে স্বীকৃতি দিয়ে ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি, মুক্তিযোদ্ধাদের এই অসাধারণ ত্যাগকে আমরা ধারণ করি, আমরা স্বীকার করি। রাজনৈতিক প্রশ্নে অনেক মতপার্থক্য মতবিভেদ থাকতে পারে। স্বাধীনতার ৫৩ বছর পরে দুনিয়ার অনেক দেশ এমন আছে আমাদের অনেক পরে স্বাধীন হওয়া, তারা কিন্তু সব বিভেদ ভুলে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সে দেশ অনেক অগ্রগতিতে চলে গিয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ আমাদের দেশের অনেক পরে তারা স্বাধীন হয়েছে। কিন্তু আমরা শুধু পেছনের অনেক মীমাংসিত ইস্যুকে টেনে এনে অনৈক্য বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা জাতিকে এগোবার পথেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছি। এটা যে শুধু জামাত ইসলামের জন্য নয়, এটা গোটা জাতির এগিয়ে যাওয়ার পথেও কিন্তু একটা প্রতিবন্ধক, কারণ এখানকার কোটি কোটি মানুষ তারা ইসলামী আদর্শকে বিশ্বাস করে। জি নিশ্চয়ই। সেই জন্য আমরা মনে করি যে এগুলো একটা পলিটিক্যাল ইন্টেনশনে, একটা রাজনৈতিক শক্তি দেখে যে ইসলামের সুশাসনকে ঠেকাবার তো আর কোনো ওয়ে নাই। যখন আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করা, যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করা, নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবেলা করা, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার পথ যখন হারিয়ে যায়, তখন তারা কিছু অপচেষ্টা অপকৌশলকে হাতিয়ার বানিয়ে ফেলে। এগুলোকে আমরা মনে করি এটা একটা পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে বারবার এসব ইস্যু এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে আমরা সব ভেদাভেদ ভুলে, ঠিক আছে, রাজনীতিতে মানুষের অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তে পরবর্তী আলোচনায় বলতে পারে ওটা ঠিক ছিল অথবা ঠিক ছিল না, এ অধিকার সব মানুষেরই আছে। এবং আমাদের মনে হয় জাতির সবার কাছেই এটা পরিষ্কার যে সেই সময় জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ ছিলেন, তার মধ্যে অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের আমির ছিলেন, ওনার নাগরিকত্ব যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বহাল করলো, কারাগার থেকে উনি মুক্তি পেলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই সম্বর্ধনায় তিনি কিন্তু পেছনের সে অতীতের কথা বলে তিনি একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, দ্যাট ওয়াজ রেকর্ডেড। সেটাও দেখলে বোঝা, তিনি সেখানে বলেছিলেন যে রাজনীতিতে ব্যক্তিগত জীবনে মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমরা দেশবাসীর কাছে, জাতির কাছে আমরা যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তিনি কিন্তু খুব পোলাইটলি মানুষের কাছে সে ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। তো আমি তো মনে করি তদানীন্তন জামাত ইসলামের আমিরের এমন একটা বক্তব্যের মধ্য দিয়ে এইসব রাজনৈতিক বিষয়ের কিন্তু মীমাংসা হয়ে গেছে। ইট ওয়াজ এ ডিসাইডেড ম্যাটার। সেক্ষেত্রে আমরা সেই প্রসঙ্গেই একটু যাই, তা হচ্ছে যে বিগত সরকারের সময় আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে যাদের জামাতের অনেক নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে ফাঁসি দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে সেই যে ফাঁসি দেওয়া হলো যাদের যে অভিযোগে অনেক বড় বড় অফেন্সে, সেই অফেন্সগুলো নিয়ে তারা পৃথিবী থেকে চলে গিয়েছে। এখনকার এই সময় তারা সেগুলোর সাথে জড়িত ছিল কি ছিল না, সে বিষয়টির পুরো তদন্ত আপনারা চাইবেন কিনা? আর এখনো 6 মাস হয়ে গেল, আপনাদের একাধিক নেতৃবৃন্দ এখনো সেই মামলায় জেলে আছেন, তাদেরকে নিয়ে আপনাদের ভাবনা কি? যে ৭১ সালের পাকিস্তানের অখণ্ডতার পক্ষে বিপক্ষে ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠেছিল, রাজনৈতিক ভূমিকা নিয়ে। তদানীন্তন জামাত ইসলামী আধিপত্যবাদী আগ্রাসী ভারতের ভয়ে ভীত হয়ে অখণ্ড পাকিস্তানের পক্ষ বিপক্ষের যে বিতর্কটা তখন উঠেছিল, তখন জামাত ওই প্রেক্ষাপটে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেটা ছিল একটা পলিটিক্যাল ডিসিশন। এটাকে কোনো ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা যায় না, এটা কোনো ইতিহাস নাই, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। এবং পরবর্তীকালে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এই বিষয়গুলোকে যেভাবে নিয়ে আসা হয়েছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যুদ্ধাপরাধ আইন যে করা হলো, আপনারা যুদ্ধাপরাধ আইনটা দেখবেন, সে আইন আছে, ইতিহাস আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে যারা যুদ্ধ করেছেন, পাকিস্তানি সেনাবাহিনী তার অক্সিলারি ফোর্স যারা ছিল,
গেজেটেড দেয়ার, তাদের নাম্বার, নাম, এভরিথিং ইজ দেয়ার, সবই আছে। কিন্তু যুদ্ধ অপরাধের যে সংজ্ঞা, যারা যুদ্ধ করেছেন, যুদ্ধের সহযোগী বাহিনী যারা ছিলেন, তারা সবাই ছিলেন সরকারি বাহিনী। সরকারের কাছে তার তালিকা আছে, ডিসিদের কাছে তার তালিকা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক রাজনীতির কত ব্যাড ইন্টেনশন দেখেন, যে জামাত ইসলামী যে নেতাদেরকে এই তালিকায় নিয়ে এসে বিচারের নামে যে জুডিশিয়াল কিলিং করা হলো, এর কোনো একজন নেতার কোনো বাহিনীর সদস্য ছিলেন না। বাংলাদেশ সরকারের কাছে, অর্থাৎ ওই সময় পাকিস্তান সরকারের কাছে এই সব তালিকা কিন্তু ছিল। এবং যুদ্ধাপরাধ আইনের পর্যালোচনায় যে ইতিহাস আমাদের সামনে দলিল হয়ে আছে, সেখানে দেখা গিয়েছে যে ওই সময়ে প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করলো। তার মধ্যে শেখ মুজিবের জীবদ্দশায় 195 জন যুদ্ধ অপরাধী ওই পাকিস্তানি সেনাবাহিনীর মধ্য থেকেই তালিকাভুক্ত করা হলো। সে তালিকাও আছে। পরবর্তীকালে সিমলা চুক্তি, ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হলো, বিভেদ ভুলে রাষ্ট্রগুলো মিলেমিশে চলার ব্যাপারে তারা চুক্তি করলো। তারপরে ত্রিদেশীয় চুক্তি হলো। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, ভারতের শরণ সিং, তদানীন্তন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ। এই ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সমঝোতা করে ফরগিভ অ্যান্ড ফরগেট, শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কোলাবরেটর অ্যাক্ট বাতিল করা হলো। যুদ্ধ অপরাধী যারা সবাই পাকিস্তানি সৈন্য ছিলেন, এদেশেও কোনো মানুষ যুদ্ধাপরাধীর তালিকায় ছিল না, তাদেরকে ক্ষমা করা হলো। 195 জনকে ফেরত দিয়ে দেওয়া হলো, মুক্ত করা হলো, এবং সমস্ত পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে তারা ফেরত নিয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলছি, এটা একটা ডিসাইডেড ম্যাটার, সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টাকে শেখ মুজিবের জীবদ্দশা এটা উনি নিষ্পত্তি করে গিয়েছেন। সেই জন্য আমরা এটাকে বলি একটা মীমাংসিত বিষয়। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হয়েছে 96-এ, তখনও প্রসঙ্গগুলো আসেনি। এর পরে এসে যখন জামাত ইসলামী রাজনীতিতে, সংসদে, সরকারে অংশ নিয়ে তার স্বচ্ছতা, দক্ষতা প্রমাণ দিয়ে জাতির সামনে একটা সম্ভাবনাময় শক্তি হিসেবে যখন তাদের উজ্জীবন ঘটলো, তখনই জামাত ইসলামের বিরুদ্ধে কনস্পিরেসি হলো যে জামাত ইসলামীকে কি করে রোখা যায়। তখন এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি তার পিতা যে বিষয়টা মীমাংসা করে গেলেন, যে আইনগুলো অকার্যকর হয়ে গেল, তিনি 2009 সালে এসে আবার স্বাধীনতার প্রায় 35-36 বছর পরে সে আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে পলিটিক্যাল লিডারদেরকে, যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত নয়, কোনো ক্রিমিনাল অফেন্স যাদের নাই, তারা রাজনীতি করেছেন এবং ওই সময় তার পিতার করা তালিকায় যাদের কোনো নাম নাই তারা রাজনীতি করেছেন, তাদেরকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে জামাত ইসলামীকে এই সৎ নেতৃত্বগুলোর সামনে বাংলাদেশে কিভাবে জাতির নেতৃত্ব দিতে পারে, তাতে তারা খুব আতঙ্কিত হয়ে যাওয়ায় সেই সময় জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রটা করে কিন্তু এই বিচারের নামে একটা প্রহসন তৈরি করা হলো। এবং এই জাতি জানে এবং আপনারাও জানেন, সেই বিচারগুলোতে যেসব মামলার বাদী সাজানো, মামলার এজাহার সাজানো, ট্রাইব্যুনাল সাজানো, বিচারক সাজানো, রায় সাজানো, এবং পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছে। বেলজিয়াম থেকে জিয়াউদ্দিন নামক ব্যক্তি রায় লিখে দিচ্ছেন। স্কাইপে কেলেঙ্কারিতে নিজামুল হক নাসিম, তিনি এই কেলেঙ্কারিতে তাকে সরে যেতে হলো। মৌলানা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হলো। এবং আন্তর্জাতিক, মানে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক সমস্ত আইন বিশেষজ্ঞদের বিচারে এই বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্তর্জাতিক বিচারে এই আইন কোনো মানের আইন ছিল না, অস্বচ্ছ ছিল, পলিটিক্যাল ইন্টেনশনে এই বিচারটা কিন্তু করা হয়েছিল। তো আমি সেই জন্য বলছি যে যারা কোনো ক্রিমিনাল অফেন্স করেননি, যারা জীবনে একটা মিথ্যা বলেনি, একটা টাকা হারাম খায়নি, কাউকে কষ্ট দেয়নি, কারো অধিকার হরণ করেনি, তাদেরকে সাজানো বাদী, সাজানো এজাহার, সাজানো বিচার, সাজানো সাক্ষী, সাজানো বিচার দিয়ে 70, 80, 90 বছরের লোকদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা এখন পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছে যে এটা শুধুমাত্র পলিটিক্যাল ইন্টেনশনে করা হয়েছে। সেটি তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা যা করে যাননি, তাহলে উনি কি তার চেয়ে বিচক্ষণ হয়ে গেলেন? শুধুমাত্র একটা পলিটিক্যাল ইন্টেনশনের জাতিকে বিভক্ত করে
একটা মীমাংসিত বিষয়কে উনি সামনে নিয়ে এসেছিলেন, না, এবং এটা জাতি গ্রহণ করেনি। জি, সেটি সেটি এবং আমি এখানে আরেকটু পয়েন্টটা যোগ করি, যে ওই পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষ বিপক্ষ প্রশ্ন যদি তোলা হয়, তাহলে পরবর্তীকালে রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন তিনি ক্ষমতায় আসলেন এবং সকল দল মতকে নিয়ে রাজনীতি করার সুযোগ ওপেন করলেন, সেখানে অন্তত 10, 12, 13 জন মন্ত্রী এবং এমপি পাওয়া যাবে যারা ওই সময় এই অখণ্ড পাকিস্তান হবে কি হবে না তার বিপক্ষে তারা অবস্থা নিয়েছেন। পরবর্তীতে তারা রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। সেই সময় তো অনেক পার হয়ে গেছে। জি, তো শুধু কথা হলো জামাত ইসলামীকে নিয়ে, কারণ জামাত ইসলামী হচ্ছে তার নেতৃত্বের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে, সততা স্বচ্ছতার প্রশ্নে কিচ্ছু বলার তো নেই। তো ফলে তাদের যুক্তি যখন হারিয়ে যায়, তখন সন্ত্রাস, সহিংসতা, অপপ্রচার এবং অরাজনৈতিক এই সমস্ত অপচেষ্টাগুলো কিন্তু সামনে এনে হাজির করা হয়। এটা জাতির কাছে কিন্তু প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। ধন্যবাদ। আমি আসলে আপনার সেই প্রতিবন্ধকতার জায়গার একটি কথা শুনলাম। আরেকটি বিষয় হচ্ছে যে সেখানটায় ইসলামের সুশাসন আপনি বলছিলেন, জামাতের সাথে ইসলাম নাম রয়েছে, জামাতে ইসলামী। সেক্ষেত্রে ইসলামী ফোবিয়ার কোনো অনেকে বলে থাকেন যে সেই বিষয়টি রয়েছে কিনা। তা আপনারা, আমরা এর আগে দেখেছি যে মিশরের কথা, তুরস্কের কথা স্টাডিতে, যে তারা বিভিন্ন সময় তাদের দলীয় নাম পরিবর্তন করেছে। কারণ হচ্ছে যে আগে তো দর্শনদারি, তারপরে গুণবিচারীর যে বিষয়টি, আপনাদের তো পাবলিক জনগণ দেখেনি আপনারা শাসন কিভাবে করছেন। আপনারা হয়তো আগেই নামটা দিয়ে রেখেছেন। আপনারা এই যে এত বছর হলো, এতবার নিষিদ্ধ হলো বিভিন্ন প্রেক্ষাপটে, তো নামটাকে আপনারা আঁকড়ে ধরে আছেন কেন? নামটাকে কি খুবই ম্যান্ডেটরি রাখা? এটার পেছনে কি কোনো যুক্তি আছে? ম্যান্ডেটরি না ঠিকই, কিন্তু নাম তো কোনো প্রবলেম না। জামাত ইসলামী তো এখনই যে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে তাই নয়, পাকিস্তান আমলে তো জামাত আইয়ুব খান নিষিদ্ধ করেছিল। ফলে নামের তো কোনো দোষ নেই। আমরা তো যে ইসলামী আদর্শের দাওয়াত দিই, প্রচার করি, সেই কাজই তো আমরা করি। নৈতিকতা, চরিত্র গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, নামের মধ্যে কিছু আসে যায় বলে এগুলো হচ্ছে একটা মহলের অপপ্রচার। আর ইসলামোফোবিয়ার যে কথাটা বলছেন, এটা ওয়েস্টার্ন একটা মিসপ্রোপাগান্ডা এবং ইসলাম সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করা। এই যে একটা পশ্চিমা বিশ্বের ইসলামের প্রতি এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, এই জাতীয় শব্দ, বাক্য, পরিভাষাগুলো ছড়িয়ে দিয়ে ইসলামের উত্থানকে ঠেকাবার জন্য এই ইসলামোফোবিয়ার পরিভাষাটাও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কিন্তু চালু হয়েছে, এবং দেশের এবং দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারগুলো কিন্তু একযোগে এই অভিযানে কিন্তু নেমেছিল। কিন্তু ধীরে 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 বিশ্বে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের চরিত্র, ইসলামের নৈতিকতা, ইসলামী নেতৃত্বের যে ঔজ্জ্বল্য, এটা দুনিয়ার সামনে কিন্তু ইসলামী ফোবিয়াকে ধীরে ধীরে ম্লান করে দিচ্ছে। আধুনিক শিক্ষিত নতুন জেনারেশনের, নতুন প্রজন্মের কাছে ইসলাম সম্পর্কে জানবার, বুঝবার, পড়বার, ইসলাম যে একটা মডারেট, সকল যুগের কালোজয়ী আদর্শ হিসেবে সব সভ্যতা, সব যুগকে ধারণ করে ইসলাম যে সব যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে পারে, সেটা এখন কিন্তু মানুষের লেখনীতে, মানুষের অধ্যবসায়ে, চর্চায়, গবেষণায় কিন্তু সেটা প্রমাণিত হয়। আজকে কিন্তু ইসলামী ফোবিয়াটা কিন্তু এখন ক্রমশ কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। জি, সেটি আপনারা বলছেন, কিন্তু সেটি লেখনীতে আছে, বাস্তবতায় যেহেতু মানুষ দেখেনি, তাদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে নারীদের মধ্যেও আছে যে যদি জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, যেহেতু তারা ইসলামিক খেলাফতের কথা বলছে, শাসন ব্যবস্থা কায়েমের কথা বলছে, সেক্ষেত্রে এই যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কিনা, তাদের মধ্যে কিন্তু সেটি একটা ভীতি কিন্তু কিছু কিছু রয়ে গেছে। আমাকে একটু ছোট্ট করে উত্তর দিতে হবে। ধন্যবাদ। জি, এটাও কিন্তু ইসলামোফোবিয়া থেকে এসেছে। ক্লাস অফ সিভিলাইজেশন বইতে আপনি পড়েছেন, তারা সভ্যতার যে দ্বন্দ্বের সূত্র বলেছিল, সেখানেও কিন্তু ইসলামকে তারা ফ্যাক্টর আগামী দিনে হবে, তারাও কিন্তু সেখানে বলেছিল। ফলে যে নারীদের অধিকার, অন্য ধর্মের লোকদের অধিকার, অর্থনৈতিক সুবিচার, ইসলামিক জুডিশিয়ারি সম্পর্কে প্রশ্ন তুলে তুলে এটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্মের মুসলিমরা, যুবকেরা ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, ফিকহ শাস্ত্রের উপরে প্রচুর গবেষণা, পড়াশোনা করে যে সমস্ত আর্টিকেল আন্তর্জাতিক দুনিয়ার ম্যাগাজিনগুলোতে, বই পুস্তকে যেগুলো এখন প্রচারিত হচ্ছে, এই সব ভুল প্রমাণ হচ্ছে যে ইসলাম নারীদেরকে আল্লাহর দেওয়া বিধানের সীমার মধ্যে থেকে সমস্ত সেক্টরে সব দায়িত্ব পালনের অধিকার কিন্তু ইসলাম দিয়েছে। আমি একটু থামাই আপনাকে। জি, আমাদের
এই পর্বে আমরা হয়তো খুব বেশি সময় পাবো না, এই জন্যই থামালাম, দুঃখিত। সেটি হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবির যারা আপনাদের আদর্শের অনুযায়ী চলে, সেখানে কিন্তু আপনারা ওপেন প্রোগ্রাম করেন, আপনাদের কর্মী সভা বা অন্যান্য আমরা কাভারেজে যাই, সেখানে কিন্তু নারীদের উপস্থিতিতে আমরা দেখিনি। কিন্তু যে সকল দেশ মোটামুটি বা কাছাকাছি ইসলামিক শাসন ব্যবস্থায় চালাচ্ছে, তারা কিন্তু আমরা একসাথে দেখি যে নারীদের অংশগ্রহণ। ইরান দেখেছি, মিশর দেখেছি, তুরস্ক দেখেছি। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী অথবা ছাত্র শিবির এটি কি পুরুষতান্ত্রিক দল? এখানে নারীদের আমাদের অংশগ্রহণ দেখছি নারীদের না কেন? অংশগ্রহণ আছে। আপনি বাংলাদেশে ইলেকশন কমিশনের যে নির্বাচন কমিশনে রাজনৈতিকভাবে দল গঠনের নিবন্ধনের ক্ষেত্রে যে সমস্ত শর্ত দেওয়া হয়, সেখানে বলা হয়েছে 33% মহিলাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে দলের সব স্তরে। জি। সেখানে জামাত ইসলামীর একেবারে ফ্রম গ্রাসরুট থেকে সেন্ট্রাল কমিটি, গণপরিষদ, শুরা, জেলা, প্রত্যেকটি টায়ারে আমাদের যে এখন মহিলা নেত্রী বা মহিলা দায়িত্বশীলাদের যে রিপ্রেজেন্টেশন, তার পার্সেন্টেজ আমরা হিসাব করে দেখেছি এখন 40% আপ হয়ে গেছে। এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের তো সভা সমাবেশগুলোতে মহিলারা আসছেন, তবে নৈতিকতার বিবেচনায় শরীয়তের সীমা রক্ষা করে তারা একই মিটিংয়ে অবস্থান করছেন। এই যে আমি মাঝখানে সেদিন সাতক্ষীরা বিশাল জনসভা দিনের বেলায় করে এলাম, বিশাল মাঠ ভর্তি মহিলা, সেখানে আমি বক্তৃতা করে এসেছি। আমাদের সভা সমাবেশগুলোতে, বৈঠকগুলোতে মহিলারাও এক পাশে আছেন, পুরুষরাও আছেন। তারা শরীয়তের সীমা রক্ষা করে মিটিং অ্যাটেন্ড করছেন, জি। আমরাও শরীয়তের সীমা রক্ষা করে আসছি। ফলে তারপরে জামাত ইসলামী পক্ষ থেকে পার্লামেন্টে মহিলা মনোনীত হয়ে আমাদের নারী নেত্রীরা পার্লামেন্টে ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন। আমাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমাদের মধ্যে ব্যবসায়ী আছে, আমাদের সিভিল সোসাইটিতে, কলেজের, ইউনিভার্সিটি প্রফেসর, বিভিন্ন জায়গায় কিন্তু ইসলামের শরীয়তের সীমা মেনেও নারীরা তাদের যোগ্যতা দক্ষতার পরিচয় দিয়ে রাষ্ট্রকে সার্ভ করতে পারে, তারা কিন্তু প্রুভ করছে, প্রমাণ করছে। অনেক ফলে ধন্যবাদ। এটা ঠিক নয়। অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো এবং নিশ্চয়ই আপনি বলেছেন যে সংসদে সহ বিভিন্ন জায়গায় আপনাদের নারী প্রতিনিধিরাও গিয়েছে, আমরা সেই সংসদের বিষয়গুলোই যাব। ইতিমধ্যেই ডিসেম্বরে নির্বাচনের একটা তোড়জোড় শোনা যাচ্ছে এবং ব্যাপক আলোচনাও এখন সারা দেশের মানুষ শুনছে। সেখানটি জামাতের ভাবনা কি? ধন্যবাদ। আমরা নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামের অবস্থান আমরা আগেই পরিষ্কার করেছি, সেভারেল টাইমস আমরা পরিষ্কার করেছি। সেটা হলো যে নির্বাচন তো অবশ্যই আমরা চাই, এবং নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে একটা টেন্টেটিভ আইডিয়া, একটা টাইম লাইন ওনা দিয়েছেন। প্রথম বলেছিলেন এবছরের ডিসেম্বর, না হলে 26-এর মাঝামাঝি কোনো একটা সময়। আবার একেবারেই অতি সম্প্রতি আমরা শুনছি যে ডিসেম্বর, এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সরকার গ্রহণ করছে। তো আমরা মনে করি যে নির্বাচন 1 মাস আগে হলো কি পরে হলো, 2 মাস আগে পরে হলো, আমরা 15 বছর একটা ফ্রি ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য অপেক্ষা করেছি। আমরা 2-4-5 মাস আগে পরে এটাকে আমরা ফ্যাক্টর মনে করি না। ফ্যাক্টর হচ্ছে যে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা। সেজন্য আমরা জামাত ইসলামী বলেছি যে নির্বাচন হতে হবে, প্রোভাইডেড নির্বাচনের আগে আমাদের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করার জন্য ইলেকটোরাল সিস্টেমের সাথে ইনভলভ যে অর্গানগুলো, যে বিভাগগুলো, সেগুলোকে রিফর্ম করতে হবে। এটার জন্য রাষ্ট্রের সমস্ত অর্গান আমরা রিফর্ম করতে বলছি না, ইট উইল টেক টাইম। এটার জন্য 2-4 বছর লাগবে, এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট করবে। কিন্তু অন্তত ইলেকটোরাল সিস্টেমের সাথে জড়িত ব্যক্তিরা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, 6-7টা অর্গান যারা ইলেকশনের সাথে ইনভলভ, এই জায়গাগুলোতে সংস্কার করতে হবে। তা না হলে 14, 18 আর 24-এ যে ইলেকশন হয়েছে, এরকম ইলেকশন হবে। এর জন্য 2000 ছেলেদের জীবন আর 30,000 লোকের আহত হওয়ার এই যে ব্যাপক আত্মত্যাগ, এটা সব বৃথা যাবে। সেজন্য জামাত ইসলামী নির্বাচন চায় এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন। এখন সরকার যেটা বলছেন, এর মধ্যে যদি সরকার সংস্কার সম্পন্ন করে ইলেকশন ফ্রি ফেয়ার করতে পারেন, ওকে, আমাদের কোনো আপত্তি নেই। আর নির্বাচনের আগে আমরা মনে করি যে আরেকটা কথা উঠছে, স্থানীয় সরকার নির্বাচন কখন হবে, এটা নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা না হওয়াতে গ্রামে গঞ্জে তৃণমূলে একটা স্থানীয় সরকার কিন্তু একটা স্থবির অবস্থায় পড়েছে। উপজেলাগুলো থেকে বরাদ্দ, রাস্তাঘাট, উন্নয়ন কার্যক্রম, আইন শৃঙ্খলা, জনপ্রতিনিধি নাই, মানুষ চেয়ারম্যানকে পাচ্ছে না, মেম্বারকে পাচ্ছে না, উপজেলা নানান প্রবলেমে তৈরি হয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে জনগণের আকাঙ্ক্ষা হলো যে গ্রামে গঞ্জে
এবং স্থানীয় সরকার কাঠামোকে সচল করে ফেলা দরকার। জনগণের দুর্ভোগ কমাতে গেলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত, এটা জনগণের আকাঙ্ক্ষা। নেক্সট হচ্ছে এই নির্বাচন হতে হবে, জাতীয় নির্বাচনটা হতে হবে যেমন সংস্কার করার পর। নেক্সট হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, আমরা এটা গভর্নমেন্টকে প্রপোজ করেছি। আনুপাতিক প্রতিনিধিত্বের হারে নির্বাচনটা হলে নির্বাচন ফেয়ার হবে, কালো টাকা এবং পেশি শক্তি থেকে নির্বাচনকে মুক্ত করে পার্লামেন্টকে একটা দক্ষ উপযুক্ত ইন দিস পার্লামেন্টে পরিণত করা যাবে। জি, আপনারা ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন। এই প্রার্থী কিসের ভিত্তিতে দিয়েছেন? নির্বাচনের তো ঘোষণাই হচ্ছিল না, তার আগে প্রার্থী ঘোষণা করে দিলেন। ভালো কথা বলেছেন। এটা নিয়ে মিডিয়াও অনেক কথাবার্তা বলছে। এ ব্যাপারে আমাদের পরিষ্কার কথা হলো যে অন্যান্য দলের চেয়ে জামাত ইসলামীর কিন্তু প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটা একটু ভিন্ন টাইপের। অন্যান্য দল সোজা কেন্দ্র থেকে একদিন অফিসিয়ালি ঘোষণা দিয়ে দেবে আমার অমুক প্রার্থী, কিন্তু আমরা করি কি, আমাদের প্রতিটি আসনের আমাদের যে ম্যান পাওয়ার, দায়িত্বশীল কর্মী, নেতৃবৃন্দ, টায়ারে টায়ারে আমরা একটা ওপিনিয়ন নেই। তারপরে কনসুলেটেড ওপিনিয়নটা আমাদের কেন্দ্রে, আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড আছে, সেখানে আসার পরে আমরা ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অফিসিয়ালি আমরা একসঙ্গে ঘোষণা দিই। এখন যেটা হচ্ছে যে আমরা 300 আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আমরা সমস্ত আসনে প্রার্থী বাছাইয়ের একটা প্রক্রিয়া শুরু করেছি। তো লোকালি জেলা সংগঠন বিভিন্ন জায়গা থেকে আসন ভিত্তিক মতামত নিয়ে প্রাইমারি একটা সিলেকশন, একটা প্রক্রিয়া সারা দেশে চলছে। তো যেখানে যেটা হচ্ছে ওটাই সেখান থেকে প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট আওয়ার অফিসিয়াল সেন্ট্রাল ডিক্লারেশন। আমরা যখন চূড়ান্ত হবে আমরা অফিসিয়ালি একটা তালিকা ঘোষণা করব, তখন এগুলো পরিবর্তনও হতে পারবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, অনেকেই আশঙ্কা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল দল ছিলেন, বিশেষ করে আপনারা এবং বিএনপির দূরত্ব বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি আপনারা ঐক্য ধরে রাখতে পারবেন, সুসম্পর্ক কতটা আপনি আস্থাশীল এটি বলবেন, এবং দর্শকের জন্য যদি কিছু বলার থাকে, একদমই আমার হাতে 1 মিনিট আছে, একটু কাইন্ডলি। ধন্যবাদ। আমি আশাবাদী। আমরা মনে হয় যে কথা বলা হয় কোনো আমার এই প্রচারটা একটু মিডিয়ার কারণে বেশি হয়েছে। বিএনপির সঙ্গে জামাত ইসলামীর কোনো রাজনৈতিক দূরত্ব বা বিভেদ কিন্তু আমাদের নেই। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসঙ্গেই ছিলাম। আমাদের একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনেক জায়গায় চিন্তায় আমাদের মিল আছে। এক একটা দলের এক একটা চাওয়া পাওয়া ভালো মন্দ থাকে, কিন্তু কিছু কিছু মিডিয়ায় আমাদের কিছু বক্তব্যকে উভয় দিকেরই বিকৃত করে প্রচার করার কারণে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। আমাদের বিএনপির সাথে যে পলিটিক্যাল রিলেশন, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকা উচিত, সেটা আমাদের উভয় দলের মধ্যে আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং আমি আজকে মাই টিভির সংলাপের এই সুযোগে সারা দেশবাসীর কাছে আবেদন জানাবো যে 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে চেতনা আমাদের মধ্যে ছিল, সেই চেতনায় একটা জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দিতে গেলে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য, একটা জাতীয় ঐক্যের ভিত্তিতেই একটা সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। এবং নৈরাজ্য বিশৃঙ্খলার যে সমস্ত ষড়যন্ত্র চলছে, এর থেকে জাতিকে রক্ষা করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য, একটা সিমেন্টেড একটা ন্যাশনাল ইউনিটি প্রয়োজন। অনেক ধন্যবাদ। এটার জন্য জামাত ইসলামী প্রস্তুত। আমি মাই টিভির মাধ্যমে আপনাকে, দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আসুন একটা শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সোনার ছেলেদের রক্তদানকে যেন আমরা কাজে লাগাতে পারি। আগামী নির্বাচন নিরপেক্ষ হোক, জাতীয় ঐক্যের মাধ্যমে হোক, বিতর্ক বিভেদ থেকে মুক্ত হয়ে আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি। সেজন্য আমি সকলের কাছে মাই টিভির মাধ্যমে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আবেদন করছি। অনেক ধন্যবাদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আপনাকেও ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।